আচ্ছা, তো আজকে আমাদের পড়ার বিষয়টা হলো যে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী কুণ্ডলীর উপর ক্রিয়াশীল ত্বক নির্ণয় করতে হবে আমাদের। তাহলে পরেই বুঝতে পারতেছো আমাদের এখানে একটা চৌম্বক ক্ষেত্র থাকবে, সেখানে আমরা এক কুণ্ডলী নিব, যে কুণ্ডলীতে তড়িৎ পরিবহন করবে। তো সেখানে কি পরিমাণ ত্বক তৈরি হবে সেটা আমরা বিশ্লেষণ করবো। আচ্ছা, তাহলে কিরকম হবে জিনিসটা দেখো। আমাদের যেটা হবে, মনে করো এটা হচ্ছে আমাদের নর্থ পোল, এটা হচ্ছে সাউথ। এইভাবে আমি একটা সেট আপ নিছি। তো এই সেট আপের মধ্যে আমি এভাবে যদি রাখা হয় তাহলে আমরা যেটা জানি আর কি, সেটা হলো কি, চুম্বক ক্ষেত্র মানে এর যে ফিল্ড লাইন গুলো এভাবে থাকবে, মানে বি। অর্থাৎ তুমি যদি নর্থ পোল আর সাউথ পোল এভাবে রাখো কোন একটা দুটো চুম্বকের এভাবে, তাহলে একটা চুম্বক ক্ষেত্র এরা তৈরি করবে, যে যাদের ডিরেকশন গুলো আমি যেভাবে দিলাম সেরকম ভাবে থাকবে। ঠিক আছে? বা মনে করো যে চুম্বক ক্ষেত্রের যে ডিরেকশনটা সেটা হচ্ছে এই অ্যারো গুলো, এটুকু বললেই হবে। তো এখন এই চুম্বক ক্ষেত্রে আমরা একটা কি রাখবো, কুণ্ডলী রাখবো, তার কুণ্ডলী, যেটার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করবে। তো তার কুণ্ডলীটা আমি রাখতেছি ধরুন এরকম, যে এটা হচ্ছে আমাদের সেই তার কুণ্ডলী। ঠিক আছে, এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। কিভাবে কারেন্ট ফ্লো করবে, কারেন্টের ডিরেকশনটা হলো এরকম, যে এদিকে ধরুন কারেন্ট ফ্লো করতেছে আই, কারেন্টটা সেম কারেন্টটা এইদিকে যাবে যেহেতু এটা একটা কুণ্ডলী, তারপর এখান থেকে আই কারেন্ট এদিকে আসবে। এইভাবে জিনিসটা হচ্ছে। তো অবশ্যই এখানে আসলে একটা সোর্স থাকে, এই যে সোর্স মাধ্যমে কারেন্ট আসলে যায় এইভাবে। তো ওটা আমি নেগলেক্ট করলাম, জাস্ট এইভাবে চিত্র রাখলাম সিম্পল করার জন্য। আহ, এখানে তো আচ্ছা, এখনো ভাঙা ভাঙা আসতেছে। রাইসা, হ্যালো, রাইসা, আমার কথা কি শুন? ওকে, তাহলে আমরা স্টার্ট করি। তো আমি তাহলে আরেকবার জিনিসটা রিপিট করতেছি, দেখো তো আমাদের একটা চৌম্বক ক্ষেত্র থাকবে, সেই চৌম্বক ক্ষেত্রে আমরা কি করব, একটা তড়িৎ কুণ্ডলীকে রাখবো, তড়িৎবাহী কুণ্ডলীকে রাখবো, ওই যে যেভাবে রাখছি। তো রাখার ফলে ওটার উপর ইফেক্টটা কি হবে সেটা আমরা দেখবো। এখন আমরা এখানে লিখছি যে টর্ক তৈরি হবে, কিভাবে টর্ক তৈরি হবে ওটা আর কি দেখবো। ঠিক আছে? তো আচ্ছা, এরকম চিত্র কি আমরা আগে দেখিনি? দেখছিলাম তো এরকম চিত্র, দেখা হয়েছে। এরকম টাইপের একটা ম্যাথও দিছিলাম তোমাকে। ওকে, তো এখন এখানে যেটা হবে, আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, ধরুন এই কুণ্ডলীটাকে আমরা যদি পোর্শনে ভাগ করি, তাহলে হয়তো বিশ্লেষণ করা আমাদের জন্য ইজি হবে। তো ধরুন আমি এটাকে পোর্শনে ভাগ করা বলতে বোঝাচ্ছি যে আমরা এগুলাকে নাম দিই এরকম। ধরুন এটা নাম দিলাম এ, এটা বি, এটা সি, আর এটা ডি নাম দিলাম। হ্যাঁ, তো এখন তুমি আমাকে একটু আচ্ছা, একটা তড়িৎবাহী কুণ্ডলীতে বা একটা তড়িৎবাহী তারে যে ফোর্সটা, যেহেতু একটা তড়িৎবাহী তার, কোন একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় এবং সেখানে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে আমাদের যদি একটা ফোর্স পাই আমরা ওই তারের উপর, সেই ফোর্সের ভ্যালুটা কত জানি ছিল, এফ এম ইকুয়াল টু আই এল ক্রস বি, এটা ছিল না? এই সূত্র আমরা পড়ছিলাম না? হ্যাঁ, এটা পড়ছি, যে যদি আই কারেন্ট যায়, তারের লেন্থটা যদি হয় এল, তাহলে সেই তারে যে ফোর্সটা তৈরি হবে সেটা হচ্ছে এফ এম ইকুয়াল টু আই এল ক্রস বি। এইখান থেকে ডিরেকশনটাও বের করতে পারবো। তো এখন যেহেতু আমরা চারটা পোর্শন হইতেছে, কারণ চারটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি এই কুণ্ডলীতে,
তো পোর্শন গুলোর জন্য আমরা ফিল্ড ওই এফএম টা বের করতে চাচ্ছি, দেখি এফএম টা কি হয়। তো প্রথমটা তুমি আমাকে বলবা এডি অংশের জন্য কত ফিল্ড পাবা, অর্থাৎ এডি অংশের যে ফোর্সটা সেটা কত হবে এডি। এখন এই তারের এটা লেন্থ তো আমি বলে দিইনি না, তো ধরে নাও যে এই লেন্থটা এলই, বললাম যে এলই হবে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এল, এলটা এলই ধরি, এবি এডি সমান এল ধরো, হ্যাঁ। আর কি আমি এখানে লিখে দিই এডি আর বিসি সমান এল। এবি আর সিডি লাগছে না, আমরা দেখবো না। এ আই এল বি সাইন, আচ্ছা এটা কি এল আর বি এর মধ্যবর্তী কোণ না, আই এল বি সাইন হবে এল আর বি এর মধ্যবর্তী কোণ। তো এডি এর অংশের জন্য এল আর বি এর মধ্যবর্তী কোণ কত বলো তো, 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। তাহলে আপাতত এটাকে এইভাবে রাখা দিই তাহলে। আচ্ছা, এরপর আমরা এডি গেল, এরপর কোনটা এবিটা, এবি অংশের জন্য যদি ফোর্সটা বের করি এফ এবি, তো এটা আই হলো, এটা আমি ধরো এবি ধরলাম, এবি ধরলাম, ইন্টু বি ইন্টু সাইন, মধ্যবর্তী কোণ কত এবার, 0 ডিগ্রি না? তো 0 ডিগ্রি হলে এটা ভ্যালুটা কত, জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ এবি পোর্শনের জন্য কোনো ফোর্স পাওয়া যাবে না। তো এরপর বিসি অংশের জন্য যদি বের করি, তো বিসি অংশেরটা আমরা যদি বের করি বিসি, এটা কত আসবে, আই এল, এই যে এ ডি এ বিসি সমান এল ধরছি, আর বি সাইন, এটা কিন্তু 90 ডিগ্রি হলো, হ্যাঁ এটা হলো। আর সিডি অংশের জন্য এফ সিডি, কি আছে, আই সিডি বি সাইন 0 ডিগ্রি, তো জিরো। তো এখন আমাদের মূলত ফোর্স আসতেছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, এই দুটো ফোর্স আমরা পাচ্ছি আর কি, এই পুরো কুণ্ডলীর, আহ, এই কুণ্ডলীতে। তো তুমি বলো এফ এডি এর ডিরেকশনটা কি হবে একটু বলতে পারবা, এফ এডি এর ডিরেকশনটা কোন দিকে, ভিতরের দিকে, রাইট। এল ক্রস বি করলে ভিতরের দিকে আসছে, ভিতরের দিকে। তাহলে এইভাবে দিলাম আর কি। তাহলে এটা হচ্ছে এফ এডি, আর এফ বিসি, হুম, মানে ডট, এটা এরকম। তার মানে দুইটা ফোর্স পাইছো, একটা হচ্ছে এফ এডি আর একটা হচ্ছে এফ বিসি, এভাবে কাজ করছে। তো এখন এইভাবে যদি কাজ করে, তাহলে তুমি চিন্তা করো, তুমি এইভাবে ওই জিনিসটাকে রাখলে, মানে তার কুণ্ডলীটাকে রাখলে, তো তোমার কি মনে হয় ওটা ওভাবে থাকে যাবে? ওখানে কি একটা ঘূর্ণন সৃষ্টি হবে না, টর্কের মতো একটা ব্যাপার তৈরি হয়েছে কিনা? ওই যে কাপল আমরা পড়ছিলাম, যে কি, যে এইভাবে যদি একটা মানে আমি দণ্ড রাখি, এদিক দিয়ে যদি আমি একটা ফোর্স দিই আর এদিক দিয়ে আমি যদি একটা ফোর্স দিই, তাহলে ওটা ঘোরা শুরু করবে এদিকে। ধরুন এদিকে ফোর্স দিছো, এদিকে ফোর্স দিছো, করবে না, ঘোরা শুরু করবে না, করবে। তো আমাদের কিন্তু এই যে তার কুণ্ডলীটা এটাও ঘুরবে, এটা কোন দিকে ঘুরবে, তুমি চিন্তা করো, তুমি তোমার খাতাটাই ধরো, খাতায় তুমি এক পাশে এফ এডি ফোর্স দিচ্ছ ভিতরের দিকে, আরেক পাশে তোমার দিকে এদিকে এফ বিসি ফোর্স দিচ্ছ, তাহলে তোমার খাতাটা ঘুরবে তো, ঘোরার কথা বলে তুমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। তাহলে সেই যে ঘুরবে, সেই কিসের জন্য ঘুরবে, তার নিশ্চয় টর্ক তৈরি হয়েছে, আমরা জানি ঘূর্ণনের জন্য দায়ী হচ্ছে টর্ক। তো সেই টর্কের ভ্যালুটা আমরা বের করবো, তাহলে এটা ঘুরবে কোন দিকে, এইদিকে এরকম ভাবে ঘুরবে, তাই না? ঘূর্ণনটা এইভাবে সৃষ্টি হবে। এবং আরেকটা জিনিস দেখো, এখানে আসলে জিনিসটা একদম কাপালের মতোই হয়ে গেছে ব্যাপার, কিরকম, তোমার এই যে এফ এডি ফোর্স এবং এফ বিসি ফোর্স, এদের ডিরেকশন আলাদা ঠিক আছে, কিন্তু এদের ভ্যালু কিন্তু দুজনেরই সমান। তো এফ এডি তুমি যদি ভ্যালু নাও, এটা আসবে এফ বিসি সমান, তাই না? ডিরেকশন আলাদা কিন্তু ভ্যালু দুইজনের সেম, অর্থাৎ পুরো কাপল হয়ে গেছে এখানে আর কি, যে দুই দিকে দুইটা বিপরীত ফোর্স 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে কাজ করতেছে, তাহলে ওই জিনিসটা ও কেন্দ্র দিয়ে ঘুরবে আর কি, ঠিক আছে। এখন আমরা এই ফোর্সের ভ্যালু, সরি এই টর্কের ভ্যালুটা কত সেটাই বের করবো, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমি চিত্রটা এখানে আরেকবার কপি করে নিই। হুম। এখন এটা তোমার মনে আছে কিনা, যদি এইভাবে দুইটা ফোর্স কাজ করে, ধরুন এইদিকে একটা ফোর্স আর এদিকে একটা ফোর্স, আমি মনে করলাম যে এটা এফ, এটাও এফ, এবং এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে বি, এটা ধরুন এর কেন্দ্র, তাই তো? তাহলে এখানে যে টর্কটা তৈরি হবে সেটার মানটা এফ ইন্টু ডি কিনা, বল ইন্টু বল দ্বয়ের, কি বল, বল ইন্টু বল দ্বয়ের গুণফল, মধ্যবর্তী দূরত্বের গুণফল। এটা সূত্র পড়ছিল না কাপলের ক্ষেত্রে? হ্যাঁ, এটা সূত্র পড়ছিল। তাহলে এই সেম জিনিসটা কি আমরা এখানে খাটাইতে পারি না? একই তো ব্যাপার, একই তো। তাহলে আমরা এখানে এটাই করবো। এখানে ফোর্স কত কাজ করতেছে? ওই যে এফ এডি অথবা এফ ডিসি, এখন এই দুটো তো সমান, যে কোনো একটা লিখলেই হয়। তো এটা কত আমরা পাইছি, এফ এডি বা এফ ডিসি এর ভ্যালু আই এল বি সাইন 90 ডিগ্রি, দুইটা ভ্যালু তো সমান। তাহলে ওটা লিখে দাও তাহলে যে কত, আই এল বি সাইন 90 ডিগ্রি ইন্টু মধ্যবর্তী দূরত্ব। আর মধ্যবর্তী দূরত্ব কি হবে, এই যে এ বিটা না, বা বি সি ডিটা, এটাই। আর মধ্যবর্তী দূরত্বটাকে আমরা একটা নাম দিই, ধরে নাও এই মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে নিশ্চয়ই এটা, অর্থাৎ মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এ বি সিডি, এটাকে আমি ডি ধরছি ধরো। তাহলে এটা ডি এ রাখে দিলাম, ডি। এই, এটা হলো। এখন সাইন 90 ডিগ্রির ভ্যালু আমরা জানি ওয়ান, সাইন 90 ডিগ্রি ভ্যালু ওয়ান, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, আই এল ডি বি, এভাবে আই এল ডি বি। এখন হচ্ছে এই এল ডি, এল ডি কে কি লেখা যায় আবার, এল ডি কে আমি কি লিখতে পারি, এল ডি কে কি লেখা যায়, এল ডিটা হচ্ছে এই তার কুণ্ডলীটার ক্ষেত্রফল না, এই তার কুণ্ডলীটার ক্ষেত্রফল এল ডি, আর এটাকে আমি এ দ্বারা রিপ্রেজেন্ট করলাম ইন্টু বি। এলডিটা হলো কি, এস, তার কুণ্ডলীটার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা দাঁড়ালো টর্ক ইকুয়াল টু আই এ বি। আই এ বি, আই কি, কি পরিমাণ কারেন্ট, এ কি এই তল কুণ্ডলীটার ক্ষেত্রফল, বি কি কি পরিমাণ তড়িৎ ক্ষেত্র তুমি প্রয়োগ করছো। ঠিক আছে, এটাই তো হলো। এখন আমরা যেটা দেখবো বা আমাদের যেটা হয়, যে এখানে তো তার কুণ্ডলী আমি একটা নিছি, তো এরকম ওই যে ইয়া বার্ড সেভারেটের সূত্রের সময় আমরা পড়ছিলাম, যে আমরা কি করছিলাম, যে আমরা বলছিলাম যে এগুলো অনেকগুলো একসাথে আকারে থাকে, পাক আকারে থাকে, অনেকগুলো পাক আকারে থাকে। ঠিক আছে, যে একটার সাথে একটা অনেকগুলো পাক থাকে। পাক বলতে কি মানে স্টেক করা থাকে, এভাবে ধরুন একটা, তার সাথে এখানে আরেকটা স্টেক করে দিছে, তার উপর আরেকটা, মানে এইভাবে একটা একটার উপর স্টেক করা আছে। ঠিক আছে, তো তাই যদি হয়, ধরুন n সংখ্যক কুণ্ডলী আছে এরকম, তাহলে এই যে ইয়াটা হবে, টর্কের ভ্যালুটা ওইটা n টাইমস হয়ে যাবে। তাহলে আমরা যদি সেটা সেই অ্যানালজিটা খাটাই, তাহলে আমরা এটা লিখতে পারি না, যে n সংখ্যক পাকের জন্য, n সংখ্যক পাকের জন্য যে টর্কের ভ্যালুটা পাবো, মানে তার কুণ্ডলী যদি তোমার n সংখ্যক পাকটা থাকে, n সংখ্যক পাক থাকে তার কুণ্ডলীতে, তাহলে টর্কের ভ্যালুটা হবে জাস্ট এই যেটা বের করছো ওটার সাথে n গুণ করে দিলে হবে, n i a b। এটা সূত্র তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে এটা সূত্র। ঠিক আছে, n সংখ্যক তার কুণ্ডলীতে যে পরিমাণ টর্ক তৈরি হবে সেটাও কত হবে, n i b এর সমান, এটা তৈরি হবে। এখন তুমি একটু চিন্তা করে দেখো, আমাদের যে টর্কটা আছে ওটা কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি বলো তো? টর্ক কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? ভেক্টর রাশি। এখান থেকে টর্কের তুমি কি পাচ্ছ, ভ্যালু পাচ্ছ। ঠিক আছে, তো এখন দিকটা তো আমাদের জানা জরুরি, দিকটা কোন দিকে হবে, নাহলে তো সমস্যা।
তো দিকটা আমরা এবার বের করার চেষ্টা করব, বা এটার ভেক্টর রূপটা বের করার চেষ্টা করবো। এটা যদি মান পাচ্ছ, কিন্তু আমরা যদি মানে ওর ভেক্টর রূপটা চিন্তা করি, তাহলে এটা দেখতে কিরকম হবে আর কি, ওটা এবার আমরা বের করবো। এবং আরেকটা জিনিস, এখানে দেখো আমাদের একটা এই সেট আপ যেটা আমরা নিছি, সেই সেট আপে তোমার যে তার কুণ্ডলীটার যে তলটা আছে, সেটা তলের সাথে, সেই তলটার সাথে তোমার যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটা সমান্তরালে আছে। জিনিসটা কি বুঝাতে পারছি? যে তোমার তলটা, যেই তলটার সাথে সমান্তরালে আছে ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু এটা যদি সমান্তরালে না থাকে, তাহলে কি রকম হবে জিনিসটা, সেটাও তো একটা ব্যাপার থাকতে পারে। যে তলের সাথে তোমার এই যে ম্যাগনেটিক ফিল্ডটা সমান্তরালে নেই, মানে কি বলার চেষ্টা করতেছি একটু চিত্র দেখে বলি। আমরা যেটা করলাম সেটাতে আমরা কি করছি, তলের সাথে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা ওটা আমি সমান্তরাল নিছি। আচ্ছা, তাহলে কিভাবে দেখাবো এটা? এটা দেখানো যায়, কিভাবে দেখানো যায়? উম, ধরে নাও আমাদের তলটা কিভাবে আছে, দাঁড়াও একটু আমি চিত্র আঁকি, চিত্র আঁকলে বুঝতে পারবা। না, আমরা যে কেসটা আসলে চিন্তা করছি সেই কেসে আমাদের যে ইয়াটা, মানে কি বলে, ভেক্টর ফিল্ডটা, সেটা ম্যাগনেটিক ফিল্ডটা সেটা তলের সাথে সমান্তরাল। কিন্তু আমরা চিন্তা করতেছি যে তলের সাথে সমান্তরালে থাকবে না, ওটা একটু চেঞ্জ হবে, বা মানে অন্য কোণে থাকবে জিনিসটা। তো এটা কিভাবে দেখানো যায়? এইভাবে ধরো, আচ্ছা এইটা এটা দিয়ে বুঝতে পারবো না। তো ABCD এইভাবে চিন্তা করলাম, হ্যাঁ। তো ধরে নাও যে ম্যাগনেটিক ফিল্ড গুলো এইভাবে আছে, এই ডিরেকশন, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তোমার তলটা এরকম আছে, মানে শোয়ানো, চিন্তা করো যে ABC টা এভাবে একটা শোয়ানো আছে, অর্থাৎ সেই তলটার সাথেই তোমার হচ্ছে এই ভেক্টর ফিল্ডটাও আছে, ঠিক আছে। অর্থাৎ তুমি চিন্তা করতেছো এরকম যে তুমি তোমার খাতাটা বা মোবাইলটাই ধরো, যেখানে তুমি মোবাইলটা রাখছো এবং সেই মোবাইলটার সাথে তোমার যে কলমটা এটা হচ্ছে সমান্তরালে রেখে দিছো, ঠিক আছে। অর্থাৎ তোমার মোবাইলটা তোমার কলমটা, মানে এটাকে তুমি কলমের মতো চিন্তা করো, যে ওরা একই তলে আছে, সমান্তরাল বা একই দিকে আছে। এখন এটা কি করব, আমি একটু এটা চেঞ্জ করবো আর কি, ঠিক আছে। এটা ধরে নাও কি করলাম, এটা করব, দেখো বুঝতে পারো কিনা একটু বলিও। এরকম করবো আর কি করছি, এইটাকে একটু উপরে উঠাই দিছি, এইখানে থিটা কোণে উপরে উঠাই দিছি। মনে করো যে উপরে উঠাই দিছি। জিনিসটা কি বোঝা যাচ্ছে? আমি আসলে আরেকটা কাজ করি, তাহলে বুঝতে পারবা। দাঁড়াও, ধরো না এইটা চিন্তা করো, এটা এক্স অ্যাক্সিস, আর এটা মনে করো ওয়াই অ্যাক্সিস, আর এটা মনে করো জেড অ্যাক্সিস, এরকম, ঠিক আছে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা মনে করো জেড অ্যাক্সিস। তো তোমার হচ্ছে এই যে ইয়াটা, এটা তুমি কি করছো, এটা তো এটার সাথে এটা 90 ডিগ্রি, এই এই পুরো জিনিসটা 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটাকে তুমি থিটা কোণে একটু উঠাই দিচ্ছ, আগে শোয়ানো ছিল, এবার তুমি কি করছো, থিটা কোণে জিনিসটাকে উঠাই দিচ্ছ। এ- আগে এইভাবে ছিল আর কি, একদম ফ্ল্যাট, এবারে একটু এইভাবে উঠাই দিছো, সমান্তরালে নাই জিনিসটা। এটা কি বোঝা যাচ্ছে? Okay. তো এখন আমাদের একটা টার্ম আছে, টল ভেক্টর। এই টার্মটা কি পড়ছিল? টল ভেক্টর।
কোন একটা তলের একটা কিন্তু ভেক্টর মানে ক্ষেত্রফল, আমরা কোন একটা তলের যে ক্ষেত্রফলটা আছে ধরো এ, যে কোনো একটা তলের ক্ষেত্রফল এ, সেটাকে আমরা ভেক্টর রূপে প্রকাশ করতে পারি। যে আমরা কিন্তু অনেক জায়গায় এইটা করছিলাম। ধরে নাও অনেক, তুমি ফার্স্ট পেপারে দেখবে যে অনেক জায়গায় তুমি তল, মানে তলটাকে একটা ভেক্টর হিসেবে ট্রিট করে, বিশেষ করে হয়তো ইয়াতে আহ এটা সম্ভবত সপ্তম চ্যাপ্টারে ওই যে কি বলে এটাকে, যাই হোক ওটা বাদ দাও, তলটাকে একটা ভেক্টর হিসেবে ট্রিট করি আমরা। তো তল কিন্তু তলের যে ক্ষেত্রফলটাকে ওটাকে আমরা একটা ভেক্টর রাশি বলে ট্রিট করি। তো সেই ভেক্টর রাশিটার মানটা হয় ওই তলটার ক্ষেত্রফলের সমান, এবং দিকটা হয় ওই তলের লম্ব দিকে, সেটাকে আমরা তল ভেক্টর বলি। ধরুন সেই তল ভেক্টরটাকে আমি এ দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে কি তল ভেক্টরটা কি, যে কোন একটা তলের ক্ষেত্রফল এবং সেটার লম্ব দিক, দিক যেহেতু এটা একটা ভেক্টর বলছি, এটা মান হচ্ছে তলটার ক্ষেত্রফলের সমান এবং এটার দিকটা কি ওই তলটার লম্ব দিক, উপরে বা নিচে। তাহলে আমাদের এ বি সি ডি যে তলটা আছে যেটা আমি নিছি, সেই তল ভেক্টরটা ভ্যালু কত হবে, এই এ বি সি ডি এর যে ক্ষেত্রফল সেটা, এবং সেটার দিক কোনটা হবে, either জেড অ্যাক্সিস অর জেড এর বিপরীত নিচের দিকে, যদি আমি একটা চিন্তা করি নেগেটিভ জেড অ্যাক্সিস, যে কোনো ইদার ওয়ান, নিচের দিকে অথবা উপর দিক, সেটা হবে তল ভেক্টর দিক। ঠিক আছে, তো তলের লম্ব দিকে হবে তল ভেক্টর দিক। এটা কি ক্লিয়ার? কারণ এটা আমাদের জানা জরুরি হবে, বুঝছো? এই তল ভেক্টরের দিকটা আমাদেরকে জানতে হবে, বলে প্রবলেম হয়ে যাবে। এটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমি যদি আরেকটু চিত্রটা আঁকাই, কিভাবে আঁকাইলাম, এইভাবে তো আঁকাইছি। তাহলে এইটা যদি তোমার তল হয়, ধরুন এটা হচ্ছে তল, তাহলে এটা হচ্ছে দিকটা হবে, সেটা হবে এর এর উপর, এটা হবে এ। তো হ্যাঁ, তো এখন আমরা যেটা করবো আসলে, সেটা হচ্ছে কি করব, আমরা একটু রিলেট করার চেষ্টা করব, এই চিত্র দিয়ে কি বোঝানো যাবে এটা দিয়ে আসলে বুঝাইতে পারি। দেখো এটা দিয়ে বুঝো কিনা, এটাকে একটু বড় করে দিই, এরকম করে আছে, মনে করো। আচ্ছা, আমরা যে ঘটনাটা বিশ্লেষণ করলাম একটু আগে, যে টর্ক, সেই টর্কের ভ্যালুটা কি হয়, এন আই বি, এটা হয় কি এন আই বি, এটা হয়, সরি, এন আই, এন আই এ বি, ঠিক আছে, এটাই হয়। এটা কখন হয়, যখন তোমার বিটা তলের দিকে, বি আর বি তলের সমান্তরালে, তোমার যে বিটা সেটা তলের সমান্তরালে। এখন তোমার যে বর্তমানে যে বিটা সেটা হচ্ছে এই যে আহ, গোলাপি কালারের যে ইয়াটা কালার গুলা, সেটা হচ্ছে তোমার বি এর দিকে। ঠিক আছে, আমি এটা একটু দেখি, এই যে এটা হচ্ছে তোমার বি। এখন আমরা পড়ছি, আমরা ঘটনাটাকে বিশ্লেষণ করছি যদি বিটা এই দিকে থাকতো, আগের দিকে থাকতো, সেক্ষেত্রে টর্কের ভ্যালুটা হয়তো এনআইবি। এখন তো বিটা আর ওখানে নাই, এখন তাহলে জিনিসটা কি হবে? তো এখন আমি যেটা করতে পারি, এই বি এর এই দিকে উপাংশটা চিন্তা করতে পারি, এই বি এর মানে কোনটা আসলে টর্কের জন্য দায়ী ছিল, এই দিকের উপাংশটা। তাহলে দেখো এই দিকে এই বিটার উপাংশটাকে আমরা লিখতে পারি না বি কস, আচ্ছা এটা আসলে কনভেনশন, যেহেতু আমরা এটাকে একটু চেঞ্জ করি, তারা কনভেনশন ফলো করতে হবে, আমরা এটাকে বলবো হচ্ছে ফাই ধরো আপাতত। হ্যাঁ, তাহলে এটা কি বি কস ফাই বলতে পারি না? তাহলে এখানেও বি কস ফাই, তাহলে তলের সমান্তরালে ওই বি এর উপাংশটা হচ্ছে বি কস ফাই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এইবার টর্কের ভ্যালুটা লিখতে পারি এন আই বি কস ফাই। এটা কি বুঝছো? কারণ আমাদের এই সূত্রটা ছিল যখন বিটা তলের দিকে সমান্তরালে থাকবে সেই বি এর ভ্যালুটা, এখন তো বিটা ওইদিকে নাই, তাহলে বি এর যেই উপাংশটা ওইদিকে আছে সেটা নিলাম টর্কের মান বের করার জন্য এন আই বি কস ফাই। ঠিক আছে তো? বুঝছো জিনিসটা? এটা এটা যদি বুঝে থাকো তাহলে এখন টর্ক নিলাম এন আই, এখন তাহলে এটাই একটা সূত্র হইতে পারে। ঠিক আছে, এটা একটা সূত্র অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে আমাদের, এনআইবি টর্ক হচ্ছে এনআইবি কস ফাই। তাহলে যদি বিটা, তোমার হচ্ছে বিটা যদি তলের সাথে সমান্তরালে না থাকে,
তাহলে টর্কের ভ্যালু যেটা হয় সেটা হয় NIB cos phi। এই ফাইটা কি ছিল? এই ফাইটা তুমি দেখো, এই ফাইটা আমি কি নিছি? তলের সাথে তলের সাথে বি এর কোণ, তলের সাথে বি এর কোণ কত? ওই যে ফাই। তাহলে এই ফাইটা হচ্ছে তলের সাথে বি এর কোণ। কিন্তু আমরা এইভাবে এই জিনিসটাকে করব না, এটাও কিন্তু করা যায়, এটাও আমাদের বইয়ে আছে। কিন্তু আমরা যেটা করব, আমরা অন্য আরেকটা কোণ নেব। কোনটা কোণ নেব? দেখো, আমরা যে কোণটা নিব সেটা হচ্ছে, আমি এই cos ফাইটাকে লিখতে চাচ্ছি এইভাবে। সাইন, কসটাকে সাইন বানাইতে হলে এটাকে 90 ডিগ্রি মাইনাস, যদি লিখি, সরি আমি একটু ভুল বলতেছি, কস, এইখানে দেখো আমি এখানে নতুন একটা টার্ম নিব। এটা একটা দেখো, টার্মটা হলো এই কোণটা কত আসে, এই যে এই কোণ, এই কোণটাকে আমি থিটা নাম দিই, ঠিক আছে? দেখা কি যাচ্ছে এই কালারটা? কোনটা নিই? এটা নিই, থিটা নাম দিলাম। এই থিটাটা কি? এটা হচ্ছে ধরো এ, ওই যে এ এর দিক, এ হচ্ছে কি তলের, তল ভেক্টরের দিক এটা। তো এর সাথে তোমার বিটা কোণ করছে থিটা, বলা যাবে না? এই পুরোটা যদি এটাকে থিটা ধরছে, মানে এই এতটুকু কোণকে তুমি থিটা ধরছো। তাহলে আমি দেখো cos ফাই এর জায়গায় আমি লিখতে পারি না 90 ডিগ্রি মাইনাস থিটা? ভুল হবে? কারণ এই পুরোটা তো 90 ডিগ্রি। এইটা, এটা থেকে 90 ডিগ্রি থেকে এটা বাদ দিলে তো এটা পাওয়া যাবে। ঠিক আছে কিনা বলো? ইয়েস, ওকে। তাহলে আমরা ফাই, সরি ফাই কেন বলছি, টক, এটা এখানে লিখতে পারি NIB, NIAB সাইন, সাইন হয়ে যাবে সাইন থিটা। তাহলে এইটা সূত্র এখন আমাদের করতে হবে, যে টর্ক সমান কি হবে? একটু বড় করে লিখি, টর্ক সমান হবে NIAB সাইন থিটা। পরিচয়গুলো কি? অনেকগুলো টার্ম চলে আসছে না এখানে? তো পরিচয়গুলো আরেকবার বলে দিই, পরিচয়গুলো খাতে লিখলে লিখে নিও। এন হচ্ছে পাক সংখ্যা, আই হচ্ছে ত্রিকোণমিতিক কারেন্ট, এ হচ্ছে ওই কুণ্ডলীটার ক্ষেত্রফল, বি হচ্ছে কত কত মানের তুমি চুম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করছো। থিটাটা এখানে জরুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থিটাটা কি বলতো? তুমি বলতো কি হতে পারে? থিটাটা কি ছিল? এটা হলো এ তল ভেক্টর দিক, তল ভেক্টর দিক, তল ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের দিক, মধ্যবর্তী কোণ, সরি দিক, ঠিক আছে না? এই যে এইটা তোমার তল ভেক্টর, এইটা তোমার ম্যাগনেটিক ফিল্ড, এটা এর দুটোর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এই আর কি। থিটাটা অলওয়েজ রিমেম্বার, তল ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ। পুরোটা আসতেছে NIB সাইন থিটা। আচ্ছা, এখন আমরা এই পুরো কাজটা করছি এর ভেক্টর রূপটা জানার জন্য, ঠিক আছে? তো আমরা এটাকে ভেক্টর রূপে কিন্তু নিয়ে আসতে পারবো। অলরেডি আমাদের এই সাইন থিটা টার্মটা চলে আসছে। ভেক্টরের ক্রস গুণ মানে হচ্ছে এবি সাইন থিটা টাইপের কিছু একটা, তো ওরকম কিছু একটা আসছে। তো এটাকে আমরা লিখতেই পারি ইচ্ছা করলে, কিরকম ভাবে লিখতে পারি, যে এটাকে আমরা লিখতে পারি, এখানে লিখি, এটা সরিয়ে দিই। এই জিনিসটাকে তুমি লিখতে পারো এইভাবে, এন আই এবি সাইন থিটা আছে, তো আমি এটাকে লিখতেছি এ ক্রস বি, তাহলে এখানে এটা ভেক্টর সাইনটা দেওয়া যাবে NI ইন্টু A ক্রস বি। এ ক্রস বি করলেই হয়ে যাচ্ছে, এ ক্রস বি করলে জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে তুমি হচ্ছে যেটা হলো কি, যে ওই দিকটা পাই যাবে। ঠিক আছে, বি ক্রস এ কেন না? কারণ বি ক্রস এ করলে দিকটা ঠিক থাকবে, এ ক্রস বি থাকলে দিকটা ঠিক থাকবে। ঠিক আছে, সো টর্কের যে ভ্যালুটা আসবে, সরি ভেক্টর রূপে আসতেছে NI A ক্রস বি, এ আর বি এর মতো। এখন এইটাও আমরা করবো না, আমরা আরেকটা জিনিস করবো, মানে এই ভেক্টর রূপটা জানার জন্য। সেটা কি করব আমরা? আমরা নতুন একটা টার্ম, আমাদের সূত্রটা হচ্ছে এটা, টর্ক হচ্ছে NIAB সাইন থিটা। এটা আমরা করলাম, NIAB সাইন থিটা। এখন আমরা যেটা করব, নতুন একটা রাশির নাম দেব। সেটা কি? সেটা হচ্ছে কি, আমরা এই টর্কটাকে এইভাবে লিখতে পারি,
দিলাম। তো আমরা চৌম্বক ভ্রামক এই নামটা দিন। আচ্ছা, এইটা কোথায় পড়ছো তুমি? চৌম্বক ভ্রামক, এটা অনেক জায়গায় পড়া হয়েছে, তাই না? ভ্রামক ব্যাপারটা আমরা অনেক জায়গায় পড়ছি। চৌম্বক ভ্রামকটাকে আমরা নাম দেব এম। এটা একটা ভেক্টর রাশি এবং এটার ভ্যালুটা হচ্ছে NIA। এই যে NI এটা তুমি এখানে দেখছো, এই সূত্রটাকে এই সূত্রে এইটাকে নাম দেওয়া হয়েছে চৌম্বক ভ্রামক। এইটাকে আমরা চৌম্বক ভ্রামক বলতেছি, এম। তাইলে এই সূত্রটা দেখতে হবে কিরকম, দেখো। টগ ইকুয়াল টু আসতেছে এম ক্রস বি। এইটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। আর যদি মানের কথা বলি, এটা হবে এম বি সাইন থিটা। এবং এম এর দিকটা দেখো, এই এম এর দিকটা আসলে কি, এ এর দিক। কারণ তোমার এন আর আই তো স্কেলার রাশি, এ হচ্ছে ভেক্টর রাশি। সো এর দিকটাই হচ্ছে এম এর দিক, অর্থাৎ তল ভেক্টরের দিকটাই হচ্ছে চৌম্বক ভ্রামকের দিক। এবং চৌম্বক ভ্রামকের মান হচ্ছে NIA। তো এইটা আমরা একটা রাশি পাই গেছি, একটা নতুন, যে চৌম্বক ভ্রামক নামে একটা রাশি পাই গেল। এবং এটার কি কি জানতে হবে? সংজ্ঞা, একক বা ইউনিট, আর আর কি সূত্র, তাই না? তাহলে এটার প্রথমে ডেফিনেশনটা যদি আমরা দিই, আমি এখানে লিখে দিই সাইডে, এটা হচ্ছে আমাদের কি, চৌম্বক ভ্রামক। প্রথমে এটা আমাদের ডেফিনেশনটা দিতে, তো এটা ডেফিনেশনটা কিভাবে দিবা? হুম, কি দেওয়া যেতে পারে? এটা এভাবে দিতে পারো, এই সূত্রটা দিয়ে এইখান এইখান থেকে দিতে পারো। কিভাবে? যেহেতু তুমি জানো যে টর্ক হচ্ছে আহ, এই যে এইখান থেকে লিখতেছে, টর্ক হচ্ছে এম পি সাইন থিটা। তো এখান থেকে তুমি কি লিখতে পারো? তুমি এখান থেকে লিখতে পারো এম টর্ক বি সাইন থিটা। এটা এম, ঠিক আছে, এম। তো এখান থেকে তুমি সংজ্ঞাটা সুন্দর মতো দিতে পারো, যে কি, যে যদি আহ, যদি আহ, 1 টেসলা মানের, এভাবে লিখতে পারো, যদি যদি কোনো তারকুণ্ডলীতে 1 টেসলা মানের কি বলে, না এভাবে বলি, যে যদি কোনো একটি তারকুণ্ডলীতে আহ তল ভেক্টরের সাথে থিটা কোণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে যে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে এম এর ভ্যালু আমরা বের করবো কি, যে আমরা যদি বি এর মান 1 নিতে চাই, আর সাইন থিটার মান যদি 1 নিতে চাই, তাহলে এম ইকুয়াল টু কি আসছে, টগ এর সমান। তার মানে আমি যদি বিটা 1 টেসলা নিই এবং এই থিটাটা যদি 90 ডিগ্রি নিই, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে যে পরিমাণ টর্ক আমি অনুভব করব, সেটাই হচ্ছে আমাদের চৌম্বক ভ্রামকের ভ্যালু। তাহলে এই জিনিসটা একটু বাংলায় লেখা লাগবে, যে তার কুণ্ডলীটির সাথে, মানে থিটাটা কি ছিল, থিটাটা ছিল তার কুণ্ডলীর তল ভেক্টরের সাথে বি এর কোণ। যে যদি এভাবে বলি, যে যদি তার কুণ্ডলীর তল ভেক্টরের সাথে 1 টেসলা মানের আহ চৌম্বক ক্ষেত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়, তাহলে তার কুণ্ডলীতে যে পরিমাণ টর্ক প্রয়োগ হবে, সেটাই হচ্ছে চৌম্বক ভ্রামকের ভ্যালু। এইভাবে লিখলেই হচ্ছে, ঠিক আছে? তো এইটা কি তুমি বাংলা লিখতে পারবে না, নাকি লিখে দেবো? হ্যাঁ, অবশ্য আমার এখানে তোমার বইও লেখা থাকতে পারে, আমি তোমার বই থেকে যদি দিই জিনিসটা। উম
উম, হ্যাঁ, পারবা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখলাম, এটা তুমি দেখতে পারো। এই যে এটা রাখি দিই। এই যে আমরা এটা কোথায় দিব? এটা দিচ্ছি এইখানে দিচ্ছি। কথা লিখছে তারা, কি লিখছে যে ক্ষেত্রফল ভেক্টরটা হলো এর মান ক্ষেত্রফলের সমান, যেটা বললাম যে ডান হাত এর দিকটা হবে ডান হাতের আঙ্গুলগুলো কুণ্ডলীর তড়িৎ প্রবাহের দিকে ঘোরালে বুড়ো আঙ্গুল যেদিকে নির্দেশ করবে। আচ্ছা, তাহলে আমরা যদি এর ডিরেকশনটা যেটা ধরছি, তাহলে সেই হিসেবে যদি ধরি, তাহলে আমাদের কারেন্টটা নিয়ে যেতে হবে এরকম ভাবে। তাহলে ওদের মানে এই নিয়ম অনুযায়ী আমরা যদি যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে যদি আমি বাকি হাতগুলা ঘুরাই, তাহলে আমার থাম্বটা সেটা উপরের দিকে নির্দেশ করতেছে। তাহলে সেটা এ, মানে এইটা আসলে কনফিউশন ছিল যে উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে। এখন তো তুমি বুঝতে পারতেছো যে কখন উপরে হবে কখন নিচে হবে, যে কারণ তুমি ওই কুণ্ডলীটাতে কারেন্টের ইয়াটা দেখবা যে কোন দিকে আছে। যেদিকে কারেন্ট সেদিকে আঙ্গুল ঘুরাবা, তাহলে হয়ে যাচ্ছে। এখন যদি আমি কারেন্টটা উল্টা দিকে দিতাম, এখানে এদিকে দিতাম, তাহলে কিন্তু তল ভেক্টরটা উল্টে যাইত। সো এটা মনে রাখতে পারবো। যাই হোক, এটা আমাদের ম্যাথ করতে কি কাজে লাগবে মনে হয় না। যাই হোক, মনে রাখতে পারো। ওকে, তাহলে এইটা তোমার সংজ্ঞা দিতে হবে এবং এটার একক ইউনিট। ইউনিটটা কি হবে? ইউনিটটা আমরা এখান থেকে নিতে পারি। ইউনিটটা হবে, দেখো, এন পাক সংখ্যার তো কোনো ইউনিট নাই। আই কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। আর হচ্ছে এই হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এটার ইউনিটটা আসতেছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা তো এটার সবই দেখলাম যে এটা হবে এটা হবে। আর কি আছে? এগুলাই। তাহলে আমরা একটা ম্যাথ দেখি, এটা রিলেটেড একটা ম্যাথ দেখতে হবে আমাদের। দেখো এতে কি বলছে। 100 পাকের একটি বর্গাকার ঝুলন্ত তারকুণ্ডলীর ক্ষেত্রফল হচ্ছে এত। আহ এর 2.4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করে কুণ্ডলীকে এত প্রাবল্যের একটি অনুভূমিক সুষম চুম্বক ক্ষেত্রের সমান্তরালে স্থাপন করলে কুণ্ডলীতে টর্ক কত হবে আর কি? যখন কুণ্ডলী তল বলরেখার সাথে এত কোণ এবং এত কোণ উৎপন্ন করে। আচ্ছা, okay, তাহলে কি কি দেওয়া আছে বা আমাদের কি কি সূত্র তুমি জানো, এগুলো লিখে নিই। টর্ক বের কর, সূত্রটা আমরা যেটা পড়লাম, টর্ক হচ্ছে এন আই, লাস্টে আমরা কোন সূত্রটা পড়লাম, লাস্টে বোধহয় আমরা পড়লাম এন আই এ বি সাইন থিটা। এই সূত্রটা পড়লাম, দেখি এই সূত্র দিয়ে হবে কিনা। তাহলে আমাদের পাক সংখ্যা বলছে, তাহলে এন বর্গাকার এটা হলো, ক্ষেত্রফল হচ্ছে এত। আচ্ছা, ক্ষেত্রফল দেওয়া আছে, এ হচ্ছে দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে আই। আচ্ছা, তারপর কুণ্ডলীকে এত প্রাবল্যের একটি অনুভূমিক সুষম চুম্বক ক্ষেত্রে সমান্তরালে স্থাপন করলে ত্বক কত হবে। তাহলে আহ এইটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের ভ্যালু বি, এত এত অ্যাম্পিয়ার পার মিটার। আচ্ছা, হলো এটা বি দেওয়া আছে। আর কি? আচ্ছা, এখানে কি তিনটা প্রশ্ন? একটা বলছে যে প্রাবল্যের একটি অনুভূমিক সুষম চুম্বক ক্ষেত্রে সমান্তরালে স্থাপন করলে কুণ্ডলীতে ত্বক কত, যখন কুণ্ডলী তল বলরেখার সাথে। আচ্ছা, এ আর বি এর ক্ষেত্রে বলছে, তাহলে আমরা এর ক্ষেত্রে প্রথমে বের করি। তো কি বলছে লাস্টে, যে কুণ্ডলী তলটা বলরেখার সাথে কত কোণ করছে, 60 ডিগ্রি কোণ করছে। বলরেখা মানে বি এর সাথে কুণ্ডলী তলটা 60 ডিগ্রি কোণ করছে। তাহলে এখানে এন এর ভ্যালু তো পাইছো তুমি, আই এর ভ্যালু তুমি পাইছো, এ এর ভ্যালু তুমি পাইছো, বি এর ভ্যালু তুমি পাইছো। থিটাটা তোমাকে এখন থিটাটা এখন বলো তো, এটা কি 60 ডিগ্রি ধরবো নাকি কত ধরবো? প্রথমটা যদি আমি বের করতে চাই, টক ধরুন এ এর মান যদি বের করতে চাই, এন এর ভ্যালু 100 ধরলাম, আই এর ভ্যালু কত ধরবো, 2.4, আর এ এর ভ্যালু কত ধরবো, আই এর ভ্যালু 2.4, হ্যাঁ, এ এর ভ্যালু হচ্ছে কত, 0.09, আর বি এর ভ্যালু হচ্ছে 1.8 সাইন
এখানে তুমি আগে বলবা যে কোনটা কত বসাবো। হ্যাঁ, 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি? হুম 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 হুম, রাইট। তাহলে এটা হবে তাহলে 90 - 60। আর এই যে দ্বিতীয়টা, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? কোনটা কত বসাবা? আর যেহেতু 90 বলছে, অবশ্যই হ্যাঁ 0 হবে। কারণ তলের সাথে কুণ্ডলী তল বলরেখার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে ওই যে উল্টাটা 90 হবে তাহলে। সরি, 0 হবে, 90 - 90, তাহলে এটা 0 ডিগ্রি। আচ্ছা, এখানে ওরা একটা কাজ করছে আসলে, এই যে প্রাবল্য বলছে না, এটা হচ্ছে এইচ এর ভ্যালু। আচ্ছা, এটা সূত্র হয়তো পড়ায়নি। এটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু এইচ। বি ইকুয়াল টু মিউ নট ইন্টু এইচ। এই যে এখানে বি এর ভ্যালু হচ্ছে আমরা টেসলাতে, মিউ নট হচ্ছে ওই যে 4 পাই × 10⁻⁷, আর এই এইচটা হচ্ছে এই যে এটা 1.8 অ্যাম্পিয়ার পার মিটার। এটা বি হচ্ছে মিউ নট ইন্টু এইচ, এটা হবে আর কি। তো এখানে বি এর ভ্যালুটা তোমাকে এই সূত্র দিয়ে বসাইতে হবে। এটা একটু মাথায় রাখি। ওকে, আর কি অঙ্ক আছে? উম, আচ্ছা, এটা থাকুক, আমরা তাহলে এরপরে যে আমাদের ইয়াটা ওটা করি। সেটা হচ্ছে কি, আমরা তো টর্ক বের করলাম। তো এরপর আমরা যেটা বের করব, এই টর্ক, আমরা বিভব শক্তি বের করব যে কুণ্ডলীতে। আহ, আমরা যদি এরকম একটা সিচুয়েশন কল্পনা করি, তাহলে ওই যে কি বলে আমাদের যে টপিকটা ছিল, তড়িৎ ক্ষেত্রে কি ছিল, স্থাপিত তড়িৎবাহী কুণ্ডলীর উপর সৃষ্ট বিভব শক্তি বের করবো আমরা। তড়িৎ ক্ষেত্রে স্থাপিত তড়িৎ ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী কুণ্ডলীতে সৃষ্ট বিভব। বিভব বলতে আচ্ছা, বিভব কখন তৈরি হয় তুমি বলতে পারবা? কখন বিভব শক্তি তৈরি হয়? না 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 না, ওইটা না। বিভব শক্তির কথা বলছি, বিভব না। সরি, আসলে বিভব শক্তি লেখা উচিত আমার, বিভব শক্তি মানে তুমি একটা স্প্রিং নিছো, হ্যাঁ? তো স্প্রিং এ তুমি যদি ইয়া করো, স্প্রিংটাকে টানো বা সংকুচিত করো বা প্রসারিত করো, তাহলে স্প্রিং এর মধ্যে বিভব শক্তি জমা হয় তো। কিংবা হচ্ছে তুমি যখন একটা বস্তুকে মাটি থেকে উপরে একটা উচ্চতায় নিয়ে যাও, তখন তো একটা বিভব শক্তি জমা হয়, তাই না? তাহলে এই বিভব শক্তিটা কখন জমা হচ্ছে বলতো? যখন আমরা কোন একটা বস্তুকে কোন একটা বলের বিরুদ্ধে নিয়ে কাজ করি, তাই না? মানে হচ্ছে আমরা যখন দেখো, একটা বস্তুকে মাটি থেকে উপরে উঠাইলাম, তখন আসলে আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে একটা কাজ করছি, করে ওটাকে একটা উচ্চতায় নিয়ে গেছি, ফলে ওখানে একটা গৃহ শক্তি জমা হয়েছে। কিংবা হচ্ছে কি বলে, কিংবা এই যে চার্জের ক্ষেত্রে চলতরিতে যখন পড়তা, যে একটা প্লাস কিউ চার্জ আছে, এটার চারপাশে একটা বিভব
থাকতো, তাই না? তড়িৎ ক্ষেত্র থাকতো, সেখানে বিভব শক্তি বের করছিলে কিভাবে? যে এখানে যদি আমি একটা টেস্টিং চার্জ রাখতাম, তাহলে অবশ্যই এটা কি করবে? বিকর্ষণ করবে। তো এটাকে এতটুকু এখানে আনতে আমার একটা কাজ করতে হবে, যেটা আমাকে এর কিউ এর জন্য যে বলটা আছে এফই, এটা বিরুদ্ধে কাজ করে এখানে নিয়ে আসছে। তো এখানে একটা বিভব শক্তি তৈরি হলো। তো এরকম আর কি। তো আমাদের যেই ইয়াটা আছে, কি বলে, এই এই ক্ষেত্রে মানে তড়িৎবাহী কুণ্ডলীতে তো বল প্রয়োগ হচ্ছে। বল প্রয়োগ হওয়ার ফলে তো এখানে কি তৈরি হচ্ছে? ওই যে টর্ক তৈরি হচ্ছে। তো টর্ক তৈরি হচ্ছে, ঠিক আছে। এরপর এর ফলে আমরা এখানে একটা বিভব শক্তি টাইপের জিনিস নিয়ে আসতে পারি। মানে এটা অনেকটা তুমি রিলেট করতে পারবা ইয়ার সাথে, ওই যে তড়িৎ দ্বিমেরুর, মনে আছে তড়িৎ দ্বিমেরু যখন আমরা পড়তাম, ওখানে কিন্তু আমরা তড়িৎ দ্বিমেরুতে যে বিভব শক্তি কত, কাজ কত, এগুলা সূত্র আমরা পড়ছিলাম। যে ডাব্লিউ ইকুয়াল টু পিই 1 - cos আলফা টাইপের কিছু একটা এরকম টাইপের সূত্র ছিল না? এরকম টাইপের সূত্র ছিল। তো এইখানেও আমরা ওরকম টাইপের একটা কাজ করব। কিরকম জিনিসটা? তো সেটা বোঝার আগে এখানে আসলে এখানে জিনিসটা হবে কি, ওটা আমরা একটু দেখি। তো এটা আমাদের তারকুণ্ডলী ছিল, যেটার ভিতর দিয়ে আইকা আমি খুব ফার্স্ট যাবো, কারণ তো তুমি বুঝতে পারবা ব্যাপারে। এখানে কারেন্ট এভাবে যাচ্ছে। তো ফলে তুমি কি দেখছিলা যে এটার উপর একটা টর্ক তৈরি হচ্ছিল। মানে একদম পুরো সিম্পল কেসটাই আমরা নিছি। অবশ্যই তোমার এই যে নর্থ থেকে সাউথ পোল যে দিছি, তাহলে ওইগুলোর জন্য অবশ্যই কি থাকবে? এদিক বরাবর তোমার ফিল্ড গুলা তো থাকবে। তো ফিল্ড গুলা আসলে আমি এভাবে এভাবে এদিক বরাবর তো ফিল্ড আছে, ঠিক আছে? এদিক বরাবর ফিল্ড আছে, এই field টা। তো এখানে টর্ক তৈরি হবে এই যে এইভাবে ঘুরবে। কারণ তোমার, তুমি একটু আগে দেখলা কি হচ্ছিল, যে এখানে ওই যে তুমি বললা যে এখানে ক্রস, এদিকে বল হবে, বলটা বের হবে, আর এদিকে এখানে বলটা আসে। তাহলে ঘূর্ণনটা তৈরি হবে কিভাবে? ওই যে যেভাবে আমি ডিরেকশনটা দিছি, এদিকে ঘুরবে। তো এদিকে ঘোরার পর যেটা হবে, আহ ও এইভাবে আটকে যাবে। কি এটা এখন কি হলো চিত্রটা? দেও, ধরে নাও যে চিত্রটা কি তুমি বুঝতেছো কি করলাম? মানে এইভাবে যখন ঘুরবে, ঘুরে আর কি জিনিসটা যেটা হবে একদম সোজা হয়ে থাকবে আর কি। আমি যদি 2D তে আঁকছি, তো জিনিসটা আসলে এই জন্য আসলে ফিল হচ্ছে না। মানে জিনিসটা হবে কি, এই যে এইভাবে হয়ে যাবে। অর্থাৎ ঘুরে, ধরে নাও তুমি এইভাবে খাতাটা ধরে রাখছো সামনে, এই যে এইভাবে আছে, সামনে তোমার সামনে আছে খাতা। তো তুমি যখন তোমার দিকে ঘুরাবা, তোমার মুখের দিকে, তখন তুমি তো খাতাটা দেখতে পারবে না, তুমি তো একটা লাইনই দেখতে পারবে। বুঝতে পারছি কি জিনিসটা? অর্থাৎ এদিকে একটা পার্ট থাকবে, এইভাবে একটা পার্ট থাকবে। জিনিসটা হবে এরকম করে দেখতে হবে খানিকটা, মানে ঘুরে যাবে। একটা একটা টার্ন নিবে, 90 ডিগ্রি একবার ঘোরাবা, একটা টার্ন নিছি এরকম। সেটা যদি হয়, তাহলে এটাকে আমি একটু আঁকাই। কিভাবে আঁকাবো? এইভাবে দিলাম, এভাবে দিলাম, ঠিক আছে? তাহলে তুমি যেটা করতেছো আসলে তুমি এইভাবে দেখতেছো কথাটাকে। এবার তো বুঝছো যে একবার ঘুরে গেছে। তো ঘুরে যাওয়ার পর জিনিসটা হবে এইখানটা, এইখানে এইভাবে দেখতে হবে, খানিকটা এরকম দেখতে হবে। এইভাবে ঘোরার পর এটা এইভাবে আটকে যাবে, আর ঘুরবে না। একটা পাক দিয়ে এটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে? কেন স্টপ হয়ে যাবে? এইটা তো তুমি বুঝছো যে এই প্রথম কেসে, এটা যদি ফার্স্ট কেস ধরি,
ফার্স্ট কেসে যে ঘুরবে এটা ঠিক আছে, এই যে এই পাশে ঘুরবে এটা বুঝতে পারছো, টক তৈরি হবে, কারণ দুইটা বিপরীত বল ঠিক আছে। সেকেন্ড কেস যখন এই পজিশনে আসবে, সেকেন্ড কেস যখন এই পজিশনে আসবে, তখন এটা ঘোরার জন্য অবশ্যই ওর এখানে একটা টর্ক থাকতে হবে, তাই না? এই যে এখানে একটা টর্ক থাকতে হবে। মানে ও যদি ঘুরতেই চায় তাহলে এইখানে একটা টর্ক থাকতে হবে, অর্থাৎ এইদিকে একটা ফোর্স থাকতে হবে আর এইদিকে একটা ফোর্স থাকতে হবে, এক্স এক্স, তাইলে তো ঘুরবে, নাহলে তো ঘুরবে না। এটা কিন্তু জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতেছো কিনা, ধরে নাও তুমি এভাবে নিছো, তো ওপাশে এদিকে প্রয়োগ হবে আর এদিকে একটা বল প্রয়োগ হবে, তাই না? আচ্ছা তুমি যদি এইভাবে ধরো এ বি সি ডি, এরকম কিছু একটা। তো এখন আমরা আসলে দেখি যে ওরকম কিছু একটা তৈরি হচ্ছে কিনা, মানে এই পজিশনে ওটার উপর যে বলগুলা থাকবে, ওই যে আমরা যদি পোর্শনে ভাগ করি আর কি, পোর্শন অনুযায়ী ভাগ করি, তাহলে আমরা এখানে আসলে নাম দিই, ধরুন এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। তো এই পি কিউ আর এস এ যে বলগুলো আসবে ওগুলো আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাইলে দেখবা যে আহ, বলগুলো আসলে ওভাবে নাই যেভাবে আমরা চাচ্ছি। ঠিক আছে? কেন নাই? কারণ আমরা একটু 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 খাটতে হবে আর কি এই জিনিসটা। এই তোমার যে চুম্বক বলরেখাগুলো আছে সেগুলো কিন্তু ওইভাবেই আছে, কারণ নর্থ থেকে সাউথ পোল ওটা তো চেঞ্জ করো নাই। তাহলে আমি যদি এটাকে এইভাবে একটু লিখি, তোমার হচ্ছে চুম্বক যে বলরেখাগুলা এগুলো এভাবে আছে ডান দিকে, বলরেখাগুলো ডান দিকে, তাই না? আর হচ্ছে তোমার এই যে কারেন্টের ডিরেকশন একটা দিলেই হলো, যে ধরে নাও কারেন্টের ডিরেকশন কোন দিকে দিবে, যে এদিকে যদি প্রবাহিত হয় তার কারেন্টের ডিরেকশন এইভাবে দিবো। এইভাবে কারেন্টের ডিরেকশন আইএস এইভাবে আসতেছে। তুমি একটু চিন্তা করো, প্রথমে আমরা একটা একটা করে চিন্তা করি, ঠিক আছে? পিএস নিয়ে চিন্তা করো। পিএস এর উপর বলের দিকটা কোন দিকে হবে বলতে পারবা? আইটা হচ্ছে উপরের দিকে আর বিটা হচ্ছে ডান দিকে, তাহলে ফোর্সটা কোন দিকে আসতে পারে? আই ক্রস যদি বি করি, আই ক্রস যদি বি করি তাহলে কোন দিকে আসতে পারে? সূত্রটা কি? এফ এমটা কি? আই এল ক্রস বি, এরকম কিছু একটা। এল ক্রস বি করো, এল ক্রস বি যদি করি তাহলে হচ্ছে আহ এই যে ভিতরের দিকে আসতেছে না, এল ক্রস যদি মানে এল এর ডিরেকশন, আই এর ডিরেকশন তো এইদিকে, আই ক্রস বি করো, ডান হাতে করো, তাহলে দেখো ভিতরের দিকে আসে কিনা। হুম, এরকম কিছু একটা, তাহলে এরকম আসতেছে, তো এইটার দিকে ফোর্স, ফোর্স মনে হচ্ছে যে তুমি এভাবে ভিতর দিকে। আচ্ছা হলো, এরপরে ওই যে আর কিউর জন্য যদি চিন্তা করো, কিউ আর এর জন্য এটা কোন দিকে হবে? আইটা তোমার নিচের দিকে, এটা বিটা ডান দিকে যদি হয় তাহলে এটা কোন দিকে হচ্ছে? এই তোমার দিকে, মানে মানে এইদিকে আসতেছে না, মানে এইদিকে আর কি। এটা হচ্ছে এইদিকে আর এটা মানে, জিনিসটা কি বুঝতেছো? যে দুইটা এরকম হবে। ঠিক আছে। তার মানে কি, এখানে ফোর্স গুলো আমার দরকার ছিল ডানে আর এই বামে আর ডানে, কিন্তু ওভাবে হয় না। ফোর্স গুলো হয়েছে কি, যে একটা এদিকে ঠেলতেছে আর একটা এদিকে ঠেলতেছে, তাই না? দুজন ধরে নাও, একজন এপাশ থেকে ঠেলতেছে একজন এপাশ থেকে ঠেলতেছে, ঠিক আছে? এইটা হচ্ছে সমস্যা। এখন তুমি যদি এই এস আর আর পি কিউ এর জন্য করো, এদের ক্ষেত্রে দেখবা যে একটা ফোর্স দেখবা যে এইভাবে ভিতরের দিকে যাচ্ছে, একটা ফোর্স দেখবা যে এই নিচের দিকে আসছে। অর্থাৎ ওই যে পিএস এর উপর যে বলটা ওটা কিউ আর এর বলকে ইয়া করতেছে, নালিফাই করবে, আর এস আর এর উপর যে বলটা এটা পি কিউ এর উপর নালিফাই করবে, মানে ডিরেকশন গুলো উল্টা উল্টা হবে। সো আলটিমেটলি এর উপর কোনো বলই প্রয়োগ হবে না এই পজিশন, যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে ইয়ার সাথে, বি এর সাথে যখন তল ভেক্টরটা, আচ্ছা বি এর সাথে তল ভেক্টরটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে না, দেখো তো এখানে এই তল ভেক্টরটা কি হবে? এইটা না, একদম 90 ডিগ্রি এটা। সরি, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ তুমি? কি হলো? আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো যে তোমার এটা
এই যে এটা সেটা 90 ডিগ্রি কেন বলছি, এটা হচ্ছে বি এর সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এই পজিশন। এ আর বি 0 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এই পজিশনে এ আর বি আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা কিন্তু এই পজিশনে মানে ফার্স্ট কেজে এটা হচ্ছে তোমার দিকে, মানে তুমি যদি চিন্তা করো বা বোর্ডের ভিতরে, এর দিকটা হচ্ছে বোর্ডের ভিতরে এবং তোমার বিটা হচ্ছে ডান দিকে, তো পরস্পর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কিন্তু এই পজিশনে এও ডান দিকে, বিও ডান দিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কিন্তু এরকম যদি হয় যে এ আর বি এর মধ্যবর্তী 0 ডিগ্রি, তাহলে যেটা হবে, তাহলে এখানে কিন্তু কোনো ট্র্যাকই তৈরি হবে। একটু আগে আমি ম্যাথ করলাম যে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, এখানে কিন্তু কোনো টর্কই তৈরি হবে না, জিরো, সাইন 0 ডিগ্রি মান জিরো। সূত্র দিয়ে বলা যায়, মানে সূত্র দিয়ে আমরা বলা যায়, আমাদের সূত্রটা কিন্তু এটাই ছিল না, যে টর্ক সমান এন আই এ বি সাইন মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে এখানে টর্ক থাকবে, থাকবে না। তো এটা আমরা এমনিও দেখলাম, বিশ্লেষণ করেও দেখলাম যে আমার কোন টর্ক থাকে। ঠিক আছে, তার মানে এইটুকু বুঝছি যে এইভাবে রাখলে জিনিসটা 90 ডিগ্রি ফ্লিপ করে থেমে যাবে, কোনো টর্ক তৈরি হবে না। ঠিক আছে, এই জিনিসটা হবে ন্যাচারাল। তুমি যদি এভাবে সমান্তরালে রাখো তারপর তুমি এভাবে ছেড়ে দাও, আস্তে করে ঘুরে সেকেন্ড কেজের মতো পজিশনে চলে আসে। এখন তুমি যেটা কাজ করবা, তুমি একটু টুইক করবা, তুমি কি করবা, যে ওটা জোর করে উল্টা দিকে ঘুরবে, মানে জোর করে মানে ওটাকে একটু ঘুরে দিবা। জোর করে যদি তুমি সেকেন্ড কেজ থেকে ফার্স্ট কেজের দিকে ওটাকে একটু অ্যাঙ্গেল করে দাও, তাইলে কিন্তু তোমাকে ফোর্স দিতে হবে না, কারণ ওই জিনিসটা এইভাবে জিনিসটা ঘুরে গেছে, এখন তুমি চাচ্ছ উল্টা দিকে ঘুরে দিতে। তো তোমাকে কিন্তু ওই ক্লকের বিরুদ্ধে একটা ক্লক দিতে হচ্ছে, মানে বিরুদ্ধে একটা অ্যাঙ্গেল দিতে হচ্ছে। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে আমি যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এটা করতে হচ্ছে যে এইটা হচ্ছে তোমার ধরো তোমার ম্যাগনেটিক ফোর্স গুলা ইয়াটা একটু বেশি ইয়ে হচ্ছে। এরকম ব্যাপার। এরকম তোমার ম্যাগনেটিক ফোর্স এটা হচ্ছে এভাবে আছে। আর জিনিসটা হচ্ছে কি, তুমি মনে করতেছো এটা বোঝাতে পারবো কিভাবে জিনিসটা চিন্তা করবো না, বলতেছি দিকে আমরা এটাকে সহজ চিত্র আঁকার জন্য আমরা মনে করতেছি এখানে তোমার উপরের দিকে, উপর থেকে তুমি দেখতেছো এটা হচ্ছে তোমার চোখ, ঠিক আছে, এটা তুমি দেখতেছো জিনিসটা observe করতেছো। তুমি দেখতেছো এইভাবে আছে, এইভাবে যখন আছে তখন তুমি দেখতেছো যে এই লাইনটা দেখতেছো, যে এই লাইনটা আমার পেটের দিকে আছে এইভাবে। ঠিক আছে, আর এখান থেকে যখন দেখতেছো তুমি দেখতেছো এই লাইনটা তোমার পেটের সাথে 90 ডিগ্রি। হ্যাঁ, বলো। আচ্ছা, হুম, হুম, এটা তো ঠিক আছে। এখন ভালো হয়ে আসতে আসতে কিছু মানে এখন কি ভালো হয়ে আসতেছে? তো এটা ঠিক আছে, আচ্ছা, নিতে পারছো না?